নমস্কার, পড়ছি লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর দ্বিতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর ৩৮তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 38 শুরু করলাম। সোয়াইগাঁয়ের পীতাম্বর মুখুজ্জের আত্মঘাতী মেয়ে মিনু লেখকের কল্পিত চরিত্র, কিন্তু ত্রিবেণীর কাছে বিষপাড়া গ্রামের দরিদ্র ব্রাহ্মণ ভূষণ রায় তো তা নয়। সমাজ দেবতার যুবকাষ্ঠে যুগলকন্যাকে বলি দিয়েও ভূষণ মুক্তি পায়নি। ইতিহাস বলছে ত্রিবেণীর কাছে বিষপাড়া গ্রামের দরিদ্র ব্রাহ্মণ জাতিচ্যুত হলেন। সমন্বয়ের আশায় তিনি সেদিনের হিন্দু সমাজপতি মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বারস্থ হলেন, কিন্তু কৃষ্ণচন্দ্র আর্থিক দিক থেকে তেমন লাভবান হবেন না মনে করে সেই ব্রাহ্মণের সমন্বয় করলেন না। পরে সেই ব্রাহ্মণ ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চাননের শরণাপন্ন হলে জগন্নাথ তাঁর সমন্বয় করে দিলেন। কৃষ্ণচন্দ্র জগন্নাথের এই বিরচিত আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। কৃষ্ণচন্দ্র ক্রুদ্ধ হয়ে বাজপেয় যজ্ঞের 15 দিন ব্যাপী বিরাট অনুষ্ঠানকালে ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চাননকে বাদ দিয়ে নানা দেশীয় বিভিন্ন পণ্ডিতকে আমন্ত্রণ করেন। কৃষ্ণচন্দ্র মনে করেছিলেন এতে জবর অপমান করা হলো তর্ক পঞ্চাননকে, কিন্তু ক্ষুরোধার বুদ্ধি জগন্নাথ যে পাল্টা চালটি দিলেন তাকে দাবার ভাষায় বলা যায় ওটসাই কিস্তি। বিনা আমন্ত্রণে যজ্ঞের 5ম দিনে 100 ছাত্র নিয়ে জগন্নাথ ত্রিবেণী থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে এসে হাজির। মহারাজের জয় হোক, আপনি তো মহারাজ দক্ষের মতন বিরাট শিবহীন যজ্ঞের আয়োজন করেছেন, তাই আমি অনিমন্ত্রিতই এসেছি। কৃষ্ণচন্দ্র অপ্রস্তুতের একশেষ মহারাজের আতিথ্য প্রত্যাখ্যান করে তাঁবু খাটিয়ে জগন্নাথ যজ্ঞস্থানের কাছাকাছি সশিষ্য অবস্থান করেন। সম্পূর্ণ ব্যয়ভার নিজে বহন করেন। যজ্ঞ শেষে প্রথা মতো কৃষ্ণচন্দ্র জগন্নাথকে প্রশ্ন করেন, বাজপেয় যজ্ঞ সুসম্পন্ন হয়েছে তো? জগন্নাথ প্রত্যুত্তর করেন, রবাহুত জগন্নাথের স্বীকৃতির কি কোনো মূল্য আছে মহারাজ? আপনি অন্যান্য নিমন্ত্রিত পণ্ডিতদের মত নিন। কৃষ্ণচন্দ্র এ ব্যাপারে অত্যন্ত লজ্জা পেলেন। জগন্নাথ ত্রিবেণীতে প্রত্যাবর্তন করে তার অপমানের কথা সবিস্তারে জ্ঞাপন করলেন মহারাজ নন্দকুমারকে। নন্দকুমার তখন নবাবের দেওয়ান। নন্দকুমার কৃষ্ণচন্দ্রকে সমুচিত শাস্তি দিতে নবাবের পাওনা 12 লক্ষ টাকা চেয়ে পাঠালেন। কৃষ্ণচন্দ্র অসমর্থ হওয়ায় তাঁকে কারারুদ্ধ করা হলো। পরে গলদেশে কুঠার বন্ধন করে জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করলে জগন্নাথের সুপারিশেই নবাব কৃষ্ণচন্দ্রকে মুক্তি দেন। এসব ইতিহাসের কথা, কিন্তু ইতিহাসে লেখা নেই বিষপাড়া গ্রামের সেই অরক্ষণীয়া কন্যাদ্বয়ের শেষ পর্যন্ত কি হলো। কতদিন বা কয় সপ্তাহ পরে বৃদ্ধের সঙ্গে তাদের 2 বোনকে সহমরণে যেতে হলো। 1748 থেকে 1996, 250 বছর হতে আর মাত্র 2 বছর বাকি। আজ 27 অক্টোবর 1996 তারিখে সংবাদপত্র থেকে একটি উদ্ধৃতি না দিয়ে থামতে পারছি না। কথা ছিল সামনের অগ্রহায়ণে বিয়ে হবে বসিরহাটের তরুণী সোমা ঘোষের। পাত্রপক্ষের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল, কিন্তু পাত্র গৌতম ঘোষের অতিরিক্ত পণের দাবিতে সব কেমন যেন ওলটপালট হয়ে গেল। নারায়ণপুর হাই স্কুলের শারীর শিক্ষক গৌতম ঘোষের সঙ্গে সোমার বিয়ের ব্যাপারে প্রায় 1 বছর ধরে কথাবার্তা চলছে। বাংলায় অনার্স পার্ট 2 পাঠরতা সুশ্রী সোমাকে দেখে পছন্দ হয়েছিল গৌতমের, কিন্তু পণের টাকা এবং যৌতুকের জিনিসপত্র নিয়ে দীর্ঘদিন ধরে পাত্রপক্ষের নানা রকম বায়নাক্কার ফলে বিয়ের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। সোমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, বেতন যা পান তাতে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তার উপর পাত্র গৌতমের পরিবার দাবি করে বসল নগদ 70,000 টাকা, ফ্রিজ, গোদরেজ আলমারি, আসবাবপত্র সহ খাট, ড্রেসিং টেবিল ইত্যাদি।
সোমার বাবা কৃষ্ণপদ বাবু আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে নগদ 50,000 টাকা দিতেও রাজি হয়ে যান, কিন্তু টাকার অঙ্ক কমাতে বলায় গৌতমের এরপর দাবি করে একটি রঙিন টিভি। সোমার বাবা বলেন বিয়ে হয়ে যাবার 1 বছরের মধ্যেই রঙিন টিভি কিনে দেবেন, কিন্তু পাত্রপক্ষ তাতে রাজি হয়নি। পাত্রপক্ষের দাবির কথা জানার পর সোমা 11ই অক্টোবর সরাসরি পাত্র গৌতম ঘোষের সঙ্গে দেখা করেন। অতিরিক্ত পণ কেন দাবি করা হচ্ছে জানতে চান। সেদিনই গৌতম সোমাকে জানিয়ে দেয় যা যা চাওয়া হয়েছে সবই দিতে হবে। সোমা তাদের আর্থিক সীমাবদ্ধতার কথা আবার ভালোভাবে জানিয়ে দেন, কিন্তু তাতেও গৌতমের মন গলেনি। বাড়ি ফিরে আসার পর থেকে সোমা মনমরা হয়ে পড়েন। অবশেষে মঙ্গলবার বিজয়া দশমীর বিসর্জনের দিনে সোমা নিজের জীবন বিসর্জন দিলেন। কৃষ্ণপদ বাবু এবং তার স্ত্রী স্বপ্ন দেখেছিলেন ভালো পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন, কিন্তু শিক্ষক পাত্র যে পণের লোভে একটি তরুণীকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে সে কথা ভাবতে পারেননি ঘুণাক্ষরেও। বসিরহাট থানার কর্তৃপক্ষ সোমার আত্মহত্যার ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে, কিন্তু সমাজ কি করে চিনে রাখবে গৌতম ঘোষের মতো পণলোভী পাত্রদের? প্রশ্নটি সাংবাদিককে করলেন সোমার শোকাহত বাবা মা, কিন্তু তার প্রশ্নের জবাব কে দেবেন জানা নেই। প্রশ্নটি তুলেছেন সংবাদ প্রতিদিন পত্রিকার বসিরহাটের নিজস্ব সংবাদদাতা। আমি যদি সাহিত্যসেবীর বদলে সমাজসেবী হতাম আর বয়স যদি বছর 10 কম হতো, তাহলে বলতাম জবাব দেব আমি। চলে যেতাম বসিরহাটে, খুঁজে বার করতাম সোমাদের সাঁইপালা এলাকাতে না হলেও বসিরহাট অঞ্চলে কোনো না কোনো প্রগতিবাদী নারী সংগঠনকে। থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে কিছুই করতে পারবে না। সোমাকে কেউ আত্মহত্যায় প্ররোচিত করেছিল এটা প্রমাণ করা শক্ত। দুর্গা গাঙ্গুলিকে কি আজকের দিনে দায়রায় সোপর্দ করা যেত মিনুকে আত্মহত্যায় প্ররোচিত করেছিল বলে? ঘৃণার প্রকাশ আপনি হয়। লক্ষ্য করে দেখুন, সংবাদদাতা পার্ট 2 পাঠরতাকে বরাবর আপনি সম্বোধন করেছেন, অথচ তার চেয়ে বয়সে বড় স্কুলের শিক্ষককে আপনি সম্বোধন করতে প্রতিবারই সাংবাদিকের কলম বিদ্রোহ করেছে। এই পণলোভী পিশাচের দল ও অপমানটুকু গায়ে মাখে না। নারী সংগঠন, স্ত্রী স্বাধীনতার সংগ্রামে যারা ব্রতী তারাই পারেন প্রতিবাদ করতে, প্রতিবিধান করতে। এইসব পাত্রকে নারী সমাজে সমবেত হয়ে বয়কট করা উচিত। পুলিশ কি করছে, বিধায়ক বা গ্রাম পঞ্চায়েতি রাজনীতি ব্যবসায়ী দাদারা কি করছেন তা জানার দরকার নেই। নারী সংগঠনগুলির কর্তব্য এসব ক্ষেত্রে নিজেরা অগ্রসর হয়ে পাত্র ও পাত্রীপক্ষের সঙ্গে কথা বলা। যদি মহিলা সংগঠন সিদ্ধান্তে আসেন যে পাত্রপক্ষের পণের দাবির জন্যেই কোনো অনুরা কন্যা আত্মহত্যা করেছে, সেক্ষেত্রে তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। ওই পাত্রটি যাতে কোনো বিবাহযোগ্যাকে বিয়ে করতে না পারে তার জন্য আন্দোলন করতে পারেন, পোস্টার দিতে পারেন, স্থানীয় সাময়িক পত্রিকার সম্পাদকের সঙ্গে দেখা করে সম্পাদকীয় লেখাতে পারেন, নিজেরাও প্রবন্ধ লিখতে পারেন। মোট কথা, ওই সব পণলোভী বর্বরদের সুস্পষ্ট রূপে চিহ্নিত করা দরকার। সংবাদদাতা বলেছেন কৃষ্ণপদ বাবু নাকি স্বপ্ন দেখেছিলেন একটি ভালো পাত্র। পাত্র তো ভালো বটেই, শারীর শিক্ষার শিক্ষক, অন্তত গঙ্গারামের তুলনায়। না, ভুল হলো। গঙ্গারাম কোনো পণ দাবি করেছিল বলে জানা নেই। 19টি বার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন গঙ্গারামের পাত্র হিসেবে কি বাজার দর ছিল তা আমরা জানি না, এখানে তা জানি। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে কোনো পাত্রের ওজন 70 কিলোগ্রাম এবং সে যদি 70,000 টাকা দর হাঁকে, পাত্রী স্বয়ং এসে অনুরোধ করা সত্ত্বেও 70,000 টাকা দর কমাতে রাজি না হয়, তাহলে অঙ্কশাস্ত্র অনুসারে সে পাত্রের বাজার দর 1000 টাকা প্রতি কেজি। তা ভালো জাতের জ্যান্ত পাঁঠার দর যখন 100 টাকা পার কেজি, তখন গঙ্গারাম তুল্য সুপাত্রের দর তো 1000 টাকা প্রতি কেজি হতেই পারে। মুশকিলেই কৃষ্ণপদবাবু মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সে যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন অবশ্য,
গোটা পাঁঠা নাও কিনতে পারতেন, কিন্তু পাত্রের ক্ষেত্রে রাঙের মাংস, মেটুলি বা কলিজার মাংস কেনা যাবে না, গোটা পাঁঠাই কিনতে হবে, ওই 1000 টাকা প্রতি কেজি দরে। সোমা ঘোষ আজ আমার নাগালের বাইরে। ছোট্ট সোমা, তুমি আজ অমর্ত্যলোকের বাসিন্দা, সেথা তুমি অগ্রজ আমার। আমার লেখা আর সে বাংলা অনার্সের ছাত্রটি পড়তে পারবে না, তাই সোমার মতো দিদিভাইদের কাছে এই সুযোগে দুটো মনের কথা বলে নি। জানি এটা ধান ভানতে উমার গীত হচ্ছে, কিন্তু ঘটনাটা যে ঘটল উমা মায়ের বিসর্জনের দিনেই। আমি থাকি না থাকি উমা মারা ফিরে আসবেন আগামী বছর, তাই তাকে পুনরাগ গমনায় মন্ত্রে বিসর্জন দিয়েছি। অভিমানিনী সোমা মা ফিরে আসবে কোনো না কোনো দিন, কোনো না কোনো ঘরে। প্রতি সপ্তাহে অন্তত 2-3টে সংবাদ নজরে পড়ে। অভিমানিনী আত্মহত্যা করেছে। পরিসংখ্যান হাতের কাছে নেই। মনে হয় আত্মঘাতীর অপেক্ষা আত্মঘাতিনীরাই সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি বা বার্ষিক পরীক্ষার সময়। এরা খারাপ ফলের আশঙ্কায়, ফেল করার আশঙ্কায় আত্মহনন করে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, পরীক্ষার ফলাফলের সঙ্গে জীবনে সাফল্য লাভের একটা ক্ষীণ সম্পর্ক আছে বটে, কিন্তু সেটা নিতান্তই ক্ষীণ। বিভিন্ন পর্যায়ে স্কুলে কলেজে যাদের ফার্স্ট সেকেন্ড হতে দেখেছি, তাদের অনেককেই অফিসের বড়বাবু, মাঝারি ব্যবসায়ী বা স্কুল শিক্ষক হিসেবে জীবনে শেষ করতেও দেখেছি। অপরপক্ষে জীবনে কখনো ফার্স্ট সেকেন্ড হয়নি এমন সহপাঠী সর্বভারতীয় সুনাম লাভ করেছে। সহপাঠী সত্যানন্দ প্রামাণিক পূর্ব ভারতের অবিসংবাদিত শ্রেষ্ঠ অ্যানেস্থেসিস্ট হয়েছিলেন। সর্বভারতীয় সংস্থার প্রেসিডেন্ট ছিল সে। ব্রিগেডিয়ার মঞ্জিম মুকুল দত্ত বিই মিলিটারি সার্ভেয়ার হিসেবে এভারেস্টের উচ্চতা মেপে সেটা সংশোধন করেছিল। বাদল সরকার নাট্য জগতে আজ প্রবাদ পুরুষ। আমার এই সব সহপাঠীর ভিতর কেউই পরীক্ষায় প্রথম দ্বিতীয় হয়েছিল বলে তো মনে পড়ছে না। আমি নিজেও অঙ্কে একবার 117 পেয়েছিলাম। পরে ম্যাট্রিক অঙ্কে লেটার পাই এবং বিএসসিতে অঙ্কে অনার্স নেই। আইনস্টাইনের স্কুল শিক্ষক নাকি ছাত্রের অভিভাবককে লিখেছিলেন, ছেলেটির রচনা শক্তি ভালো, বুদ্ধিও আছে, তবে অঙ্কে কাঁচা, ম্যাথস বাদে যে কোনো বিষয় ও পারদর্শিতা দেখাতে পারবে। তাই বলছি, রাজ্যের শিক্ষা মন্ত্রক তোদের ইঁদুর দৌড়ে বাধ্য করেছে, তা করুক, সেটাই জীবনের শেষ কথা নয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা, হয়তো বাড়ির অভিভাবক অভিভাবিকার দল, বন্ধু পড়শিরা বুঝিয়েছে পরীক্ষার ফলই জীবনের পরমার্থ। কথাটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। জীবন অনেক বড়, অনেক ব্যাপক, তার সাফল্যের মাপকাঠি অন্যরকম। এই প্রপঞ্চময় জগৎকে ভালোবাসা, তা থেকে আনন্দ আহরণ করা, আনন্দ দেওয়া, ভালোবাসতে পারা এবং ভালোবাসা পাওয়া অনেক অনেক বড় জাতির প্রাপ্তি। প্রেমে ব্যর্থ হয়ে অথবা অভিভাবকদের কন্যাদায়ের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে অনেকে নিজের জীবন বিসর্জন দেয়, যেমন সোমা দিল। কি অপরিসীম দুঃখের কথা। বাবা মাকে বারণ করে দে, বলে দে যে মানুষ নিজের উপার্জনে স্ত্রীর ভরণ পোষণে অক্ষম, এমনকি শখের রঙিন টিভিটাও শ্বশুরের ঘাড় ভেঙে আদায় করতে চায়, তেমন নপুংসকের গলায় তোরা মালা দিবি না। 1000 টাকা দর থেকে নামতে নামতে 100 টাকা কেজি দরে যদি পৌঁছোয়, তবে ওই জাতির বোকা পাঁঠা কিনিস না। আত্মহত্যা ব্যাপারটা আজকাল বড় জল ভাত হয়ে গেছে। কেন বলো তো? মাস চারেক আগে একদিন খবরের কাগজে একটা বিচিত্র খবর পড়লাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। বাড়ির গিন্নিমা তাই খিচুড়ি রান্নার আয়োজন করলেন। বাজার বসেনি, ফলে ঘরে যা ছিল তাই হলো অনুপান। আলু আর পাঁপড় ভাজা, আর ছিল 2টো ডিম, হলো ডাবল ডিমের অমলেট।
বাবা মা, মেয়ে বড়, ছেলে ছোট। মেয়ে নাকি বায়না ধরল ডবল ডিমের আমলেটটা গোটাই খাবে সে। মা বললেন, বাবু তা কি করে হয়, আমি না হয় খাবো না, 3 ভাগ তো করতে হবে। মেয়ে উঠে চলে গেল, নিজের ঘরে ঢুকে খিল দিল সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদরা একাধিক সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা পরিবেশন করেছেন, ফলে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিদারুণ দুঃখজনক সংবাদ। মেয়েটির বাবা মায়ের জন্য পূর্ণ সহানুভূতি সত্ত্বেও লিখতে বাধ্য হচ্ছি, কোথাও কিছু একটা ত্রুটি হয়েছিল মেয়েকে মানুষ করে তুলতে। কতটা অবদান স্কুলের, কতটা বাড়ির, বন্ধু বান্ধব বা প্রতিবেশীর তা জানি না, কিন্তু বাবা আর ছোট ভাইকে বঞ্চিত করে গোটা ডবল ডিমের অমলেটখানা পেল না বলে যে মেয়ে আত্মহত্যা করে। আমার নিজের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি। বছর 5 আগেকার কথা। আমি নিজে হাসপাতাল থেকে সদ্য ফিরে এসেছি, বেশ দুর্বল। হঠাৎ রেজিস্ট্রি ডাকে একটি চিঠি পেলাম। লিখছে আমার রচনার একজন অপরিচিতা পাঠিকা। সাধারণ কাগজে কোনায় তার নাম ঠিকানা লেখা। ধরা যাক মেয়েটির নাম লিপিকা। ঠিকানাটা বহির বাংলার। সংক্ষিপ্ত পত্র। লিখেছে ওর বয়স 30, গত বছর বিবাহ করেছে, এখনো বিবাহ বার্ষিকী আসেনি। সেটা কত তারিখে হবে তা জানায় নেই, তবে তারিখটা যে প্রত্যাসন্ন এটা আন্দাজ করা যাচ্ছে। লিপিকা লিখেছে, যাকে সে বিয়ে করেছে তাকে ভালোবেসেই করেছে, বাবা মায়ের ব্যবস্থাপনায় নয়। কিন্তু এই সপ্তাহখানেক হলো সে জানতে পেরেছে যে তার স্বামী কর্মোপলক্ষে তখন দিল্লিতে পোস্টেড। প্রাক বিবাহ জীবনে একটি বিধবাকে সে ভালোবাসত এবং ওদের দুজনের একটি সন্তানও আছে। এই সংবাদে জীবনে বীতশ্রদ্ধ হয়ে লিপিকা স্থির করেছে সে আত্মহত্যা করবে প্রথম বিবাহ বার্ষিকীতে। ওর স্বামী জানিয়েছে যে সে ছুটি পাবে না, ওর কাছে আসতে পারবে না। লিপিকার আন্দাজ বিধবা মেয়েটি তখন দিল্লিতেই কোথাও ছিল। সে আমাকে লিখেছিল, কবে আত্মহত্যা করবো তা স্থির করেছি, কিন্তু কিভাবে করব তা বলতে পারছি না, কারণ আমার ভাইঝি শ্যামলী বসু আসানসোলে উষাগ্রাম হাই স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। সে আমাকে ভীষণ ভালোবাসে। তার কাছে লুকোতে চাই যে আমি আত্মহত্যা করেছি, কারণ সে তার পিসিকেও দারুণ ভালোবাসে। আপনাকে যেটা লিখছি একটি বিশেষ কারণে আমার এই 30 বছরের জীবনের ট্র্যাজেডিটা ডায়েরি আকারে বিস্তারিত লিখেছি। আপনাকে রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দেব। আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ, সেইটা অবলম্বনে একটা বই লিখবেন এবং তার এক কপি আমার স্বামীকে পাঠিয়ে দেবেন। আমাদের নাম ধাম বদলে দেবেন। স্বামীর নাম ঠিকানা আমার ডায়েরিতে থাকবে। আশা করি মৃত্যু পথযাত্রীর এই অনুরোধটুকু রাখবেন। বোঝো কাণ্ড। আমি তৎক্ষণাৎ চিঠির জবাবটা লিখে কুরিয়ার সার্ভিসে লিপিকাকে পাঠিয়ে দিলাম। সংক্ষিপ্ত চিঠিতে আমি ওর পত্রপ্রাপ্তির স্বীকার করে লিখেছিলাম, আমি দুঃখিত, তোমার অনুরোধটা রাখতে পারবো না, কারণ আমার উপন্যাসের নায়িকা ওই অবস্থায় পড়লে হয় তার স্বামীর সঙ্গে কথা বলতো অথবা তাকে ডাইভোর্স করে নতুন করে সংসার পাতত, কিছুতেই আত্মহত্যা করতো না। দুটি মানুষের আজীবন পথ চলার মতো দরকারি মনন এবং স্বপন ভিন্ন হতেই পারে, তার জন্য আত্মহত্যাকে আমি সমর্থন করি না। তুমি ইতিমধ্যে তোমার ডায়েরিটি যদি পাঠিয়ে দিয়ে থাকো তাহলে আমি সেটি গ্রহণ করব, কিন্তু পড়ব না। রেজিস্ট্রি ডাকে আসানসোলে 9ম শ্রেণীর শ্যামলী বসুকে উষাগ্রাম স্কুলের হেডমিস্ট্রেসের কেয়ারে পাঠিয়ে দেব। তার জানা থাকা দরকার পিসি কিভাবে জীবনে হার মেনে নিয়েছিল, তাহলে নিজের জীবনে সে ওই একই ভুল আর করবে না। তোমরা খুশি হবে শুনলে, প্রায় মাসখানেক পরে লিপিকা আমাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিল, এবার লেটার হেডে। সে MBBS ডাক্তার, গাইনোতে ডিপ্লোমা আছে, একটা হাসপাতালে কর্মরতা। কি জানি চিঠির মাধ্যমে আমি তার গালে একটা থাপ্পড় না কষালে সে হয়তো সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ওই সোমা ঘোষের মতন আত্মহননের পথটাই বেছে নিত। লিপিকার সঙ্গে আর আমার পত্রালাপ হয়নি। সে বিবাহ বিচ্ছেদ নিয়েছে কিনা তাও জানি না।
বলা বাহুল্য, নামধাম সব বদলে লেখা, ঘটনাটা আদ্যন্ত সত্য। মানছি এই অনুচ্ছেদটা মূল কাহিনীর সঙ্গে সম্পূর্ণ সম্পর্করহিত, কিন্তু খোলা মনে এই কথাগুলো না বলেও শান্তি পাচ্ছিলাম না রে। ভূষণ রায়ের 2 অরক্ষণীয়া কন্যা আত্মহত্যা করেনি, সমাজ তাদের হত্যা করেছে, তারা তা মেনে নিয়েছিল। কিন্তু পীতাম্বর মুখোপাধ্যায়ের মেয়ে মৃন্ময়ী সামাজিক পৈশাচিকতাটা মেনে নেয়নি। তার কোনো উপায় ছিল না আত্মহনন ব্যতিরেকে। যে অবস্থায় পড়ে শত শত রাজপুত রমণী জহরব্রত পালন করেছেন, মিনু খুড়িমা পড়েছিল সেই অবস্থায়। হয় নারী ধর্ম নয় জীবন, একটা ত্যাগ করতে হবেই, সে জীবনটাকেই বেছে নিয়েছিল। কিন্তু দিদি ভাইয়েরা, তোরা মিনুর চেয়ে 250 বছর এগিয়ে আছিস। বুড়ো দাদুর এই কথাটা ভুলিস না, কিছুতেই হার স্বীকার করিস না। আবার বলি, জীবন ব্যাপক, জীবন মহান। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লাও সহজে। আজ বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ রূপেন্দ্রনাথের স্বগ্রামে প্রত্যাবর্তনের প্রায় দিন 10-12 পরের কথা। ভেবেছিলেন দিন তিনিকের ভেতরেই 2খানি ঘর বাসোপযোগী করে ফেলবেন। বাস্তবে তা হয়নি। পিঠামুলি বাঁশের দেওয়াল বাঁধা, উলুখড়ের ছাউনি ভিত ভরাট করিয়ে নিকানো, জানলা দরজার সস্থানে স্থাপন করতে প্রায় 1 পক্ষকালই লেগে গেল। তারপর গোপনে আসতে শুরু করলো মালপত্র, আসবাব, খাট, পালঙ্ক, তোরঙ্গ, তৈজসপত্র, মায়ের লক্ষ্মীর পট, গৃহদেবতা এবং তার সিংহাসন, পূজার নানা তৈজস, তাম্রপাত্র, ঘণ্টা, পিলসুজ, জলশঙ্খ, শঙ্খ, কোষাকুষি, সব কিছু। কালবৈশাখী ঝড়ে যখন বন্ধখটি পরিবারের বাস্তুখানি পতনোন্মুখ হয়ে পড়ে, তখন পঞ্চায়েতের নির্দেশে জমিদার তারাপ্রসন্ন সেই অনুপস্থিত গৃহস্থের যাবতীয় অস্থাবর নিজের তত্ত্বাবধানে নিয়ে গিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেন। এটাই ছিল সেই 8দশ শতাব্দীর গ্রামীণ ব্যবস্থাপনা। কোনো গৃহস্থ সপরিবারে বিদেশে গেলে এবং তার প্রত্যাবর্তনে অপ্রত্যাশিত বিলম্ব হলে পঞ্চায়েত স্বয়ং প্রবৃত্ত হয়ে ওই গৃহস্থের যাবতীয় অস্থাবরের নিরাপত্তার বিধান করত। ইতিহাসে একথা লেখা নেই, আর এই এতভঙ্গ বঙ্গদেশের সামাজিক ইতিহাস কেই বা লিখে রেখেছে। কিন্তু 2-1 শিক্ষিত ভূমধ্যকারীর প্রাচীন দলিল, দস্তাবেজ ও রোজা নামচা পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছি। জমিদারের খাজাঞ্চি বাবু তালিকা ধরে অনুপস্থিত রূপেন বাড়ুজ্যের প্রতিটি গচ্ছিত সম্পদের হিসাব দিলেন। মায়ে অঙ্গমার্জনা বস্ত্র, সৌরীন্দ্রনাথের বাতিল বউলহীন খড়মচোড়া এবং সেই জীর্ণ বস্ত্রখণ্ড যাতে রূপেন্দ্র জননীর অলক্ত রাগ রঞ্জিত চরণদ্বয়ের ছাপ নেওয়া হয়েছিল শ্মশানযাত্রার পূর্বে। রূপেন্দ্রনাথ তখন শিশু। ঘটনাচক্রে এবার বৈশাখী পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবারে। তারাপ্রসন্ন বললেন, এই দিনটি শুভ, ওই দিনেই নূতন করে গৃহপ্রবেশ করো হে রূপেন। একে পূর্ণিমা, তাই লক্ষ্মীবার, ওই সঙ্গে সত্যনারায়ণের একটা পূজার আয়োজন করে ফেলো। মালতী ও জনন্তীকে তাতে সায় দিল, তাই করুন ঠাকুরপো। সত্যনারায়ণের সিন্নি নিতে 5 বাড়ির মহিলারা আসবেন, সকলের সঙ্গে আলাপ পরিচয় হয়ে যাবে এই সুযোগে। বোধ করি মালতী মনে মনে আশা করেছিল যে সত্যনারায়ণ পূজার সিন্নি প্রসাদ পেতে এসে প্রতিবেশিনীদের খরচিভা শানিত হবার অবকাশ পাবে না। রূপেন্দ্রনাথের বৌঠান হিসেবে গ্রাম্য নারী সমাজে সে স্বীকৃতি পাবে। শোভা রানী, দুর্গা গাঙ্গুলির অরক্ষণীয়া মেয়েটিও নিত্যি হাজিরা দিয়ে চলেছে। সেও বললে, সবার প্রথমে একটা সত্যনারায়ণ পুজো লাগিয়ে দিন রূপদা। আপনি না হয় এ বাড়িতে ছেলেবেলায় কাটিয়েছেন, রূপসোনা তো তার জীবনের প্রথম রাতটা কাটাবে আজ এই বাস্তুভিটার ছায়ায়। কথাটা মনে ধরল রূপেন্দ্রনাথের, রাজি হয়ে গেলেন তিনি।
একবার ঘিন আপত্তি করতে গিয়েছিলেন আর্থিক অনটনের কথা বিবেচনা করে তারার প্রসন্ন তাকে মারতে বাকি রেখেছেন। তারার প্রসন্নের যুক্তিটাও ফেলে দেবার নয়। ওই ধন্বন্তরী কবিরাজের অলৌকিক চিকিৎসার আয়োজন না হলে ৬-৭ বছর আগে তারার প্রসন্ন মাতৃহীন হয়ে যেতেন। যে মহিলাটির গঙ্গা যাত্রার আয়োজন সুসম্পন্ন, সেই বৃদ্ধাকে তিনি ফিরিয়ে এনেছিলেন সংসারে। আজও তিনি কাশীধামে বর্তমান। সেই অবিশ্বাস্য চিকিৎসার পর থেকেই রূপেন্দ্রনাথ হয়েছেন ধন্বন্তরী। রূপেন্দ্র বলেন, সেজন্য জ্যাঠামশাই তো আমাকে যথারীতি বৈদ্যবিদ্যায় দিয়েছিলেন তারাদা। তারা প্রসন্ন বলেন, সে আমার জানা আছে। বাবা মশাই তোমাকে দিয়েছিলেন একটা গ্রামীণ চিকিৎসালয় আর একটা একবজ্ঞা দিঘি, এই তো। সে তো তাঁর স্ত্রীর চিকিৎসা বাবদ, কিন্তু আমাকে যে প্রায় 1 দশক কাল মাতৃহীন দশা থেকে তুমি মুক্তি দিয়েছ, তার প্রতিদান আমাকে দিতে দেবে না? তাছাড়া এ তো আমি তোমাকে বৈদ্যবিদ্যায় দিচ্ছি না। আমার ভগ্নী কুসুম মঞ্জরের একমাত্র কন্যা রূপমঞ্জরি এই পূর্ণিমাতে তার বাস্তুভিটায় গৃহপ্রবেশ করবে। তাই আমি আর তোমার বৌঠান সত্যনারায়ণের পূজার ব্যবস্থা করেছি। তুমি বাধা দেবার কি? সব ব্যয়ভার আমার। রূপেন্দ্র বলেছিলেন, এরপর তো আর কথা চলে না। একটু কি যেন চিন্তা করে তারার প্রসন্ন জানতে চেয়েছিলেন, তুমি মহাপ্রসাদ মুখে দাও না, অথচ বৃথা মাংস গ্রহণে তোমার বিকার নেই। সত্যনারায়ণ পূজায় তোমার নৈতিক আপত্তি নাই তো রূপেন? রূপেন্দ্রনাথ হেসে বলেছিলেন, না তারাদা, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি বুদ্ধদেবকে প্রগাঢ় শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আমি নাস্তিক নই। বস্তুত ব্রাহ্মণ্য ধর্মের 33 কোটি দেবদেবীর মধ্যে সত্যনারায়ণকেই আমার সবচেয়ে ভালো লাগে। তারা প্রসন্ন অবাক হয়ে বলেন, ও আবার কি কথা, কেন? কারণ গ্রামীণ ভারতবর্ষে প্রধান যে দুটি সম্প্রদায়, হিন্দু আর মুসলমান, তারা ওই দেবতার দরবারেই মিলিত হয়। সত্যনারায়ণের পরিপূরক সত্যপীর, দোল দুর্গোৎসব, দীপান্বিতার বিপ্রতীপ উৎসব গ্রামীণ মুসলমান সমাজে অপ্রচলিত। আবার মহরম, ফতেয়াদওয়াজ তাহম, বকর ঈদের বিপ্রতীপ উৎসব প্রচলিত নেই হিন্দু সমাজে। স্বীকার্য, রং দোলে অন্তত বাংলার গ্রামে মুসলমানেরাও রং মাখে। মহরমে হিন্দুর ছেলেও হাসান হোসেনের দুঃখে বুক চাপড়ে কাঁদে, কিন্তু সেটা সত্যনারায়ণ সত্যপীরের মতন এক সুরে বাঁধা নয়। এই লৌকিক দেবতা বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে রাখি বন্ধন করেছেন। কিন্তু একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো রূপেন, তুমি শাক্ত বাড়ির সন্তান, পাঁঠার মাংস খাও না তারাদা বিপত্নিক হবার পর? জানি, আমি তার আগেকার কথা বলছি। সস্ত্রীক তীর্থযাত্রা করার পূর্বে তুমি আমিষ আহার করতে, অথচ মহাপ্রসাদ গ্রহণ করতে না, তাই না? কেন? তুমি কি করে জানলে? আমি জানি, অনেকদিন আগেকার কথা। তুমি দুর্গাক্ষুরোর নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলে। শুনেছি তার কারণটা ওই মহাপ্রসাদ গ্রহণে তোমার আপত্তি। কারণটা কি জানি না। রূপেন্দ্রনাথ বললেন, খাদ্য খাদকের সম্পর্কটা মানুষের সৃষ্টি নয়, এটা জীবজগতের অনস্বীকার্য আইন। হরিণ, গরু, খরগোশ ঘাসপাতা খায়, ঘাসপাতার প্রাণ নেই, ফলে জীব হত্যা না করে তারা জীবন ধারণ করতে পারে। বনের বাঘ, সিংহ তা পারে না। এ নিয়ম প্রাকৃতিক। বিশ্ব প্রপঞ্চ যিনি সৃষ্টি করেছেন, এ তার নিয়ম। তাই মৎস্য বা মাংস ভক্ষণে আমার আপত্তি ছিল না। কিন্তু যাকে তোমরা মহাপ্রসাদ বলো, অর্থাৎ বলিদান করা পশুর মাংস, তো দেহ ধারণের জন্য, জৈবিক বৃত্তির জন্য খাওয়া হয় না, সেটা ধর্মের অঙ্গ হিসেবে ভক্ষ্য। তাতেই আমার আপত্তি। আদি যুগে শক্তি উপাসকেরা নির্দেশ দিয়েছিল, মায়ের বেদির সম্মুখে বলি দিতে হবে অন্তরের ষড়রিপুকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে। তারই প্রতীক হিসেবে বলি দেওয়া হতো একটি কুষ্মাণ্ডকে। ক্রমে কুষ্মাণ্ডের স্থলে এলো একটি ছাগ শিশু, ষড়রিপুর প্রতীক। কালে মানুষ ভুলেই গেল কি ছিল মূল উদ্দেশ্যটা। ষড়রিপুকে বলি দেওয়া নয়, ওই ছাগ শিশুর মাংসে উদরপূর্তি করার মধ্যেই তারা মুক্তিপথ খুঁজতে থাকে।
পঞ্চমকারের পঙ্ককুণ্ডে ভেসে গেল তাদের শুভবুদ্ধি, ব্যভিচারের পঙ্কিল পাপকুণ্ডে। আমার ওই সিদ্ধান্ত এই ধর্মীয় ভ্রান্তির প্রতিবাদে। তারা প্রসন্ন ওকে থামিয়ে দিয়ে বলেন, কিন্তু তোমার ওই নীরব প্রতিবাদে কি লাভ হলো সমাজের? কেউ তো তা জানতে পারবে না। নিশ্চয়ই কিছুটা লাভ হবে। এই তো দেখো না, তোমার দীর্ঘদিনের কৌতূহল চরিতার্থ করতে তুমি প্রসঙ্গটা আজ উত্থাপন করলে। ব্রাহ্মণ্য ধর্মের একজনকে তো তত্ত্বটা বলার সুযোগ হলো না? তারপর ধরো, কথাটা যদি তোমার মনে ধরে থাকে, তবে হয়তো আজ রাতেই তুমি বৌঠানকে সবিস্তারে কেচ্ছাটা শোনাবে। এক বজ্ঞা কেন মহাপ্রসাদ ভক্ষণ করে না জানো? সে এক আজব কাণ্ড। শোনো বলি। এইভাবে কাল সকালে বৌঠান হয়তো বলবে পুঁটুরানীকে। সাড়ম্বরে সত্যনারায়ণ পূজা সারা হলো। সত্যনারায়ণের পূজা উপলক্ষে গৃহস্থ তার প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে যায় না, তবে সংবাদটা জানাতে হয়। সে দায়িত্ব নিয়েছিল শোভারানী আর জীবন দত্ত। শোভারানী রূপমঞ্জরীকে শিখিয়ে দিয়েছিল আমন্ত্রণের কায়দা। আমার বাবা মশাই হচ্ছে ভেষকাচার্য রূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা গাঁয়ে ফিরে এসেছি। আজ রাত থেকে আমরা আমাদের সাবেক ভিটেতে আবার বসবাস শুরু করব। তাই আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হবে। আপনারা সিন্নি প্রসাদ নিতে আসবেন। শুনে 5 বাড়ির মেয়েরা হেসেই বাঁচে না। ও মা, কি সুন্দর ফুটফুটে মেয়েটি হয়েছে! রূপদার, রূপকাকার, রূপ ঠাকুরপুর। একবেলার মধ্যে সারা গায়ে রূপমঞ্জরী পরিচিতা হয়ে গেল। শোভারানী ওকে জমিদার বাড়িতেও নিয়ে গেল। তারা সুন্দরী রূপকে কোলে করে সব মহলে ঘুরিয়ে নিয়ে এলেন। পূজা কিন্তু রূপেন্দ্রনাথ নিজে করলেন না। পুরোহিত হিসেবে নিযুক্ত করলেন শিরোমণি মশাইকে, যাকে চিরকাল যোগু ঠাকুরন ডেকে আনতেন পূজা পার্বণে, বারব্রতে, শ্রীপঞ্চমী তিথিতে গ্রন্থ পূজার আয়োজনে। রূপেন্দ্রনাথ অন্তরের গভীরে অদ্বৈত বৈদান্তিক। তাছাড়া সাবেক পুরোহিতের রুচি রোজগারে অহেতুক হস্তক্ষেপ করবেন কেন? উঠোনের মাঝখানে একটি ছোট্ট চাঁদোয়া, তার নিচে সত্যনারায়ণের সিংহাসন, উঠোন জোড়া আলপনা। শোভারানী আর হরিমতি আলপনা দিয়েছে। আহা, আজ কাতুটা থাকলে কত খুশি হতো। আর যোগু পিসি? হ্যাঁ, এতদিনে সংবাদ পেয়েছেন। সেই নারী বিদ্রোহিণী ওর পিতৃস্বরূপ যোগু ঠাকুরনের প্রয়াণের মাস ছয়েক পরে এ ভদ্রাসন ত্যাগ করে কাত্যায়নী। তার খঞ্জ স্বামীকে নিয়ে নতুন সংসার পাততে গিয়েছিল। বর্ধমান সরকারের নায়েব কানুনগো নগেন দত্ত মশাইয়ের মাতৃশ্রাদ্ধের দান গ্রহণ করে নতুন বাস্তু বাঁধতে ওরা স্বামী স্ত্রী ভিনগাঁয়ে চলে যায়। আহা, তারা সুখে থাক। রূপেন্দ্রনাথ মনে প্রাণে প্রার্থনা করেন, যাক, তাহলে দুনিয়া থেকে বিদায় নেবার আগে যোগু পিসি একটু গঙ্গাজল পেয়েছিল মেয়ের হাতে। বৈকুণ্ঠ লোক যদি আদৌ থাকে, আহা, পিসি যেন সেখানে ঠাঁই পায়। 5 প্রতিবেশীর এও স্ত্রী, কন্যা এবং বিগত ভর্তার দল ভিড় করে এসেছিলেন সত্যনারায়ণের পূজায় সিন্নিধ পেতে। রূপেন্দ্রনাথকে সবাই আন্তরিক ভালোবাসে, শ্রদ্ধা করে, তার প্রতিবাদী চরিত্রটাকে ভয়ও করে। রূপদারা যেন কালা পাহাড়, বলে কি যে মহাপ্রসাদ মুখে দেব না। কি অসৈরানো কথা! তা হোক, সমাজপতিরা যেখানে অন্যায় জুলুম করেন, সেখানে ওই প্রতিবাদী মানুষটাই বুক চিতিয়ে দাঁড়ায় দুর্বলের পক্ষ নিয়ে। ওই কন্দর্পকান্তি মানুষটি রুখে দাঁড়িয়েছিল বেষ্টা বায়নের গর্ভবতী স্ত্রীর পক্ষ নিয়ে। বেষ্টার সেই শিশুটি এখন হামা দেওয়া ছেড়ে হাঁটতে শিখেছে। সে তো জীবন পেয়েছে ওই রূপ ঠাকুরপুর দয়াতেই। ছোট্ট উঠোনটিতে যেন সুন্দরীদের হাট। জমিদার বাড়ি থেকে এসেছেন তারা সুন্দরী, তার ননদ পুঁটুরানী, ননদের মেয়ে, নন্দ দুলালের 2 সহধর্মিনী, তার ভগ্নী, ভাগিনী, কন্যা হরিমতি, মৃন্ময়ীর মা আর বৃদ্ধা পিসিমা, বাল বিধবা গিরিবালা, দুর্গা গাঙ্গুলির কন্যা আর ভাইঝি, আরও কত বাড়ি থেকে।
পুরুষেরা বসেছে ছড়িয়ে ছিটিয়ে। রূপমঞ্জরী আর শুভপ্রসন্ন একেবারে পুরোহিতের নাকের ডগায়, হাত ধরাধরি করে, আর মালতী এক গলা ঘোমটা দিয়ে প্রায় সর্বত্র। হঠাৎ ভিড়ের মধ্য থেকে এগিয়ে এলেন পীতাম্বর মুখুজ্জে। এই যে বাবা জীবন, একদিনে গায়ের কথা মনে পড়ল? রবীন্দ্রনাথ মৃন্ময়ীর পিতাকে প্রণাম করে বললেন, বহু দূর দূর তীর্থ ঘুরে এলাম খুড়ো, পুরী এবং কাশীধামও। শুনেছি তুমি একটু ইতিকে সরে আসবে বাবা, তোমার সঙ্গে কিছু গোপন কথা ছিল। রূপেন্দ্র একটু আড়ালে সরে এসে বললেন, আপনি যা জানতে চান তা আমি মোটামুটি তারাদাকে জানিয়েছি, শোভারানীকেও বলেছি। জানি আপনি বা খুড়িমা আরও বিস্তারিত জানতে চান মিনুর বিষয়, তাই তো? কিন্তু এখন এই পরিবেশে বটেই তো আমি কাল সকালে আরেকবার আসবো, বরং খুকির প্রসঙ্গ ছাড়া আরও কিছু আলোচনা করার আছে। বেশ তো, আসবেন, সব কথাই খুলে বলবো আপনাকে, শুনব। নন্দ চাটুর্য ন্যাংচাতে তার বাতের ব্যথাটা আবার জাগিয়েছে, ঘনিয়ে এলেন। তাকে এগিয়ে আসতে দেখে সরে গেলেন পীতাম্বর মুখুজ্জে। গ্রাম সম্পর্কে খুড়ো মশাইকে প্রণাম করতে হলো রূপেন্দ্রনাথকে। নন্দ বললেন, চিরায়ুষ্মান হও বাবা, শুনলাম বৌমা নাকি ড্যাংডিঙেই স্বর্গে গেছেন, প্রসব হতে গিয়ে নাকি অন্য কোনো ব্যাধিতে? নন্দের কর্ণমূলে মুখটা নিয়ে এসে রূপেন্দ্র বললেন, সেসব কথা পরে আলোচনা করব খুড়ো, সত্যনারায়ণের পাঠ শুরু হয়ে গেছে। সত্যি কথা, শিরোমণি ঠাকুর পাঁচালি পাঠ শুরু করে দিয়েছেন। অবগুণ্ঠনবতীরা গলায় আঁচল দিয়ে যুক্তকর হয়েছেন। পুরুষেরাও গুরুক সেবনে ক্ষান্ত দিয়ে শান্ত হয়ে বসেছেন। নন্দ সেদিকে একটু দেখে নিয়ে বললেন, তা একটু বাইরে এসো না রূপেন, একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? কি বিষয়? তোমার সঙ্গে নাকি একই নৌকায় একটি যুবতী বিধবা। জনতার ভিতর থেকে যেন গম্ভীর গলায় ধমক দিয়ে ওঠেন, আস্তে, কথা বলবেন না, ব্রত কথা পাঠ শুরু হয়ে গেছে। রূপেন্দ্রনাথ ওষ্ঠাধরের উপর দক্ষিণ হস্তে তর্জনীটা স্থাপন করে নন্দকে ইঙ্গিত করলেন। সমাজপতি বাধ্য হয়ে নীরব হলেন আপাতত। এক প্রহর রাতের শিবাধ্বনি হওয়ার আগেই শেষ হলো ব্রত কথা। 5 বাড়ির এওরা এগিয়ে এলো প্রসাদ নিতে এবং বিতরণ করতে। ছোট ছোট করে কাটা কলা পাতায় নানা ফল, লচিকা, ব্যঞ্জন, পরমান্ন, বাতাসা, খুরমো, পাটালি আর সিন্নি। প্রসাদ পাওয়ার নিয়ম হচ্ছে বাতাবি লেবু বা আতা জাতীয় ফলের বীজ ছাড়া পাতায় কিচ্ছু পড়ে থাকবে না। বীজগুলি হাতে তুলে নিয়ে পাঁদারের দিকে ছুঁড়ে ফেলে দিতে হবে, আর 2 হাতে কদলি পাত্রটা লেহন করে সাফ করতে হবে। সিন্নি প্রসাদ পাওয়ার পর হস্ত প্রক্ষালনের বিধি নাই, হাতটা মাথায় মুছে ফেলতে হয়। এই কারণে খুব সাবধানে সবাই সিন্নি প্রসাদ গ্রহণ করে, বাতাসা বা পাটালিকে চামচ হিসেবে ব্যবহার করে। বাঁশঝাড়ের মাথার উপর বৈশাখী পূর্ণিমার চাঁদ উঠল আসর ভাঙতে ভাঙতে। ভিড় পাতলা হয়ে গেছে, সকলেই যে যার বাড়ি পানে রওনা দিল। শুধু একটি মাত্র ব্যতিক্রম, মিনুর পিসিমা অর্থাৎ পিতু মুখুজ্জের দিদি গিরিবালা একটা মাদুর বিছিয়ে শুয়ে পড়েছেন। বলেন, বাব্বা, মাজাটা ধরে গেছে, আমি আর পারবো নি বাবু এতটা পথ হেঁটে যেতে। এতটা পথ মানে দিঘির ওপার। রূপেন্দ্র বুঝলেন, বললেন, বুঝেছি, তা খুড়িমাকে বলে রেখেছেন তো যে রাত্রে আপনি ফিরবেন না? গিরির পিসিমা বললেন, আমি আবার তারে কি বলবো, সেই তো আমারে বললে তুমি রাতটা রূপোর ঠাঙেই থেকে যেও, মালতী বেচারি একা একা ভয় পাবে, ওর সাথে শুও। মালতী সল্লজ্জে নতনেত্রে বলল, হ্যাঁ, কথাটা উনি আমার সামনেই বলেছিলেন, পিসি আর আমি ওই পশ্চিমের ঘরটায় শোবো, আপনি মঞ্জরীকে নিয়ে উত্তর দুয়ারি ঘরে বড় পালঙ্কে শোবেন। সেই মতোই ব্যবস্থা হলো রাত্রিবাসের। সৌরীন্দ্রনাথের আমলের বিরাট সাবেক পালঙ্ক, কর্তামশাই এককালে এই শয্যাতেই শয়ন করতেন। বাপের কোল ঘেঁষে টুমটুম করে শুয়ে পড়ল রূপমঞ্জরী। বললে, আমারে একটা কি ইচ্ছা শোনাবে বাবা? শোনাবো, যদি তুমি ভালো করে আমাকে কথাটা বলতে পারো। ভালো করে? কি খারাপ বলনু আমি? বলনু নয় মামুনি, বললাম বা বলেছি। তুমি লক্ষ্য করে দেখো,
আমরা সবাই কি ভাষায় কথা বলি? মালতী, বৌঠান, তারাদা, শুভপ্রসন্ন কি ভাষায় কথা বলে? তোমার কোনো দোষ নেই। এতদিন তুমি ঝি চাকরদের মাঝখানে মানুষ হচ্ছিলে, শুনে শুনে তাদের কথ্য ভাষাটাই বলতে শিখেছ। তোমাকে আমি লেখাপড়া শেখাবো, সংস্কৃত শেখাবো, ফার্সি শেখাবো। তার আগে নিজের চেষ্টায় তোমাকে শুধু বাংলা বলতে হবে, ওই শুভপ্রসন্নের মতো। আমি কি বলছি বুঝতে পারছো সোনামা? রূপমঞ্জরি তার ছোট্ট মাথাটা ইতিবাচক ভঙ্গিতে নেড়ে বললে, হ্যাঁ। তুমি এবার ওই শুভপ্রসন্নের মতন ভদ্র ভাষায় আমাকে বলো তো মামনি, যে কথাটা একটু আগে বলেছ। রূপমঞ্জরি সাবধানে এক একটা শব্দ উচ্চারণ করল। আমাকে একটা গল্প শোনাবে বাবা? রূপেন্দ্রনাথ ওকে কোলে টেনে নিয়ে গালে চুমু খেলেন। বলেন, এই তো ঠিক বলেছ। আমারে নয় আমাকে, একটা নয় একটা, কিচ্ছা নয় গল্প। শুধু একটা ভুল হয়েছে, বলবে নয় বলবেন। তোমরা অবাক হচ্ছ তাই না দিদি ভাই? তোমরা শুধু মাকে নয়, হয়তো বাবাকেও তুমি বলো। আমার নিজের ছেলে মেয়ে নাতি নাতনিরাও তাই বলে। কিন্তু আমি বা আমার দাদা দিদিরা শুধু বাবা মশাই বা কাকা জ্যাঠাদের নয়, নিজের দাদা দিদিকেও, এমনকি মাকেও আপনি বলতাম। অষ্টাদশ শতাব্দীতেও সেটাই ছিল শিষ্টাচার। রূপেন্দ্রনাথ বললেন, আজকের এই দিনটি একজন মহাপুরুষের জন্মতিথি। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন কপিলবস্তুর রাজপ্রাসাদে। রাজার সন্তান তিনি। আপনি কি রাজপুত্রের গল্প বলছেন বাবা? চমৎকৃত হলেন রূপেন্দ্রনাথ। প্রণিধান করলেন অতি ক্ষুরধার বুদ্ধি তাঁর আত্মচার। একবার মাত্র নির্দেশেই সে সংশোধন করে নিয়েছে নিজেকে। তার বর্ষ চতুষ্টয়ের প্রাকৃত জনপ্রভাবিত বালভাস মুহূর্ত মধ্যে সংশোধন করে নিতে পেরেছে। রূপেন্দ্রনাথ বললেন, ঠিকই বলেছ মা, তবে কথাটা রাজপুত্র নয়, রাজপুত্র। শোনো এবার গল্পটা। আমাদের কাহিনীর সেই ছোট্ট নায়িকাটি, যিনি বিবেক নির্দেশিত পথে পুরুষ শাসিত অষ্টাদশ শতাব্দীর সমাজে নারী জাতিকে সসম্মানে প্রতিষ্ঠার ব্রত সর্বপ্রথম গ্রহণ করেছিলেন, সেই অলোক সামান্যা তার সপ্তপুরুষের পদরজধন্য বাস্তুভিটায় প্রথম রাত্রি যাপনের অবকাশে পিতৃদেবের কাছে প্রাকৃত ভাষায় শুনলেন এক মহারাজপুত্রের গল্প। যে রাজপুত্র বিবেক নির্দেশে গর্তলিকা স্রোতে সামিল হতে অস্বীকার করেছিলেন, নিন্দা করেছিলেন সেই যজ্ঞবিধিকে যা অবোধ পশুকে বলিদানের মাধ্যমে পারমার্থ লাভের সন্ধান করত। রাজপুত্র বস্তুত জ্ঞান ও নিধুত কলমশ পরম বুদ্ধ। মৃত্যুর পূর্ব মুহূর্তে যিনি প্রিয় শিষ্য আনন্দকে দিয়ে গিয়েছিলেন তাঁর শেষ নির্দেশ, আত্মদীপ ভব, আত্মশরণ ভব, অনন্য শরণ ভব। নিজেকে প্রদীপের মতো প্রজ্বলিত করো, সেই আত্মদহনকারী দীপশিখার আলোকে জীবনপথ অতিক্রম করে চলো। অপরের আপ্তবাক্যে প্রভাবিত হয়ে কাজ করো না। নমস্কার, আজ এই পর্যন্তই রইল।